হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু ইউর মোস্ট ফেভারিট চ্যানেল WBCS ফ্রেন্ডস। আজকে 4 জুলাই 2024। আমরা আজকে একটা সহজ বাংলায় ইন্ডিয়ান এক্সপ্রেস নিউজ পেপার থেকে একটা আর্টিকেল নিয়ে এসেছি। আজকের আর্টিকেলটা ইকোনমিক্সের উপরে, আর আজকের আর্টিকেলের হেডিং হচ্ছে অ্যান আনএক্সপেক্টেড বাউন্টি। আমরা এটা ডিসকাস করব। সো দিস ইজ রয়, ইউর ফ্রেন্ড ফিলসফার অ্যান্ড গাইড। আর আমাদের এই শুরুর আগে একটু বলে রাখি, আমাদের এই চ্যানেলটার মূল উদ্দেশ্য হচ্ছে কিন্তু ডে টু ডে কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের সাথে ডিসকাস করা নয়। তার জন্য বহু চ্যানেল আছে। আমরা মনে করে দেখেছি যে যদি ডে টু ডে রোজ তোমাদের জন্য কারেন্ট অ্যাফেয়ার্সের ডিসকাশন করা হয়, তোমাদের মধ্যে একটা বার্ডেন সৃষ্টি হবে, একটা চাপ সৃষ্টি হবে। এই বোধহয় আজকে শুনতে পারলাম না, পিছিয়ে পড়লাম, কিংবা রোজকারটা রোজ লিখে রাখতে হবে, মুখস্থ করতে হবে। আমরা সেখান থেকে এক ধাপ এগিয়ে সেই চ্যানেলটা তৈরি করেছি এডিটোরিয়াল ডিসকাশনের উপরে। আমাদের লক্ষ্য হচ্ছে তোমরা যারা প্রিলিমস পাস করে নেবে, তোমাদের তো মেন্স দিতে হবে, যারা যারা মেন্স পাস করে নেবে তাদেরকে ইন্টারভিউ বোর্ডকে ফেস করতে হবে। তো সেই সমস্ত স্টেজে মেন্সে বা ইন্টারভিউতে তোমাদের কিন্তু ওপিনিয়ন খুব বেশি কাজে লাগবে। এবং সেই ওপিনিয়নটা কিন্তু পার্সোনালাইজড ওপিনিয়ন হলে হবে না, যেটা আমরা অনেকেই বলে থাকি, পলিটিক্যাল ওপিনিয়ন, নিজস্ব চিন্তাভাবনা নিয়ে কথাবার্তা। আমাদের ওপিনিয়ন হতে হবে নিউট্রাল, ইনফরমেশন বেসড এবং ইনফর্মড ওপিনিয়ন। আমাদের চ্যানেলের মূল উদ্দেশ্য হচ্ছে সেটাই। গল্পের ছলে আমরা ভালো ভালো আর্টিকেল ডিসকাশন করব এবং সেই আর্টিকেলগুলোর মধ্যেই বর্তমান যে কারেন্ট অ্যাফেয়ার্স চলছে সেগুলো আমরা ডিসকাস করে নেব। আশা করি বোঝাতে পারলাম। জেনারেলি আমাদের ধারণা থাকে যে রোজকার কারেন্ট অ্যাফেয়ার্স আমাদেরকে পড়ে পড়ে মুখস্থ করে রাখতে হবে, কিন্তু সেক্ষেত্রে কিন্তু আমাদের কোথাও না কোথাও সেই ইনফরমেশনগুলোকে এক সূত্রে গাঁথা বা তার উপরে ভিত্তি করে আলোচনা করা, সেই ক্ষমতাটা ডেভেলপ করে না। সেই জন্য আমরা কিন্তু প্রসেসটাকে রিভার্স করেছি। আমরা প্রথমে তোমাদের সাথে ডিসকাস করব, তোমাদের সঙ্গে ওপিনিয়ন বেসড আলোচনা করব, নিউট্রালিটি কিভাবে রাখতে হয় ওপিনিয়নের মধ্যে সেটা শেখাবো, কারেন্ট অ্যাফেয়ার্সকে কীভাবে ঢুকিয়ে দিতে হয় কথার মাঝখানে সেইটাও আমরা আমাদের আলোচনার মধ্যে তুলে ধরবো, এবং তার মধ্যেই আমরা কারেন্ট অ্যাফেয়ার্সকে গেঁথে দেবো। ঠিক আছে? আর পয়েন্ট নাম্বার 2 হচ্ছে আমাদের এটার ডেইলি তোমাদের শোনবার দরকার নেই। ইফ ইউ জাস্ট লিসেন ওয়ান্স ইন 7 days অর ওয়ান্স ইন 5 days, তাতেও অনেকটা কাজ হবে। ঠিক আছে? আমাদের কিন্তু 30 দিনে 30টাই যে আমরা রেকর্ড করব, রোজ 5টা করে খবর, এমন নয়। আমরা পুরো মাসটাই কভার করব এবং তার মধ্যে সবটাই কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে, কিন্তু আমরা ভালো আর্টিকেল যখন পাবো সেটাই তোমাদের কাছে তুলে আনবো। আশা করি বোঝানো গেল। আর এই চ্যানেলটা রেগুলার ফলো করলে তোমাদের কিন্তু খুব সহজ ধারণা তৈরি হবে বিভিন্ন সাবজেক্টের, এবং তোমরা কিন্তু ওপিনিয়ন বেসড আলোচনা করতে সক্ষম হবে যে কোনো প্ল্যাটফর্মে। সো উইথ দিস ইন্ট্রোডাকশন লেটস মুভ। অ্যান আনএক্সপেক্টেড বাউন্টি। বাউন্টি কথাটার অর্থ কি? বাউন্টি কথাটার অর্থ হচ্ছে জেনারাস গিফট। ফর এক্সাম্পল, তুমি সকালবেলা উঠলে তোমার বন্ধু তোমাকে একটা গিফট দিল, যেটা কিনা তুমি ভাবতেও পারোনি যে এইটা দিতে পারে। সো দ্যাটস আ গিফট অ্যান্ড উইচ ইজ ভেরি জেনারাস। ধরো একটা বিরাট কিছু দামি জিনিস তোমাকে দিল। ঠিক আছে? আজকের আর্টিকেলটা সেরকমই একটা বাউন্টি বা গিফটের কথা বলছে। সেই ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে আরবিআই এই 2024-25 অর্থবর্ষে ভারত সরকারকে অনেক পরিমাণ টাকা ডিভিডেন্ড হিসাবে দিচ্ছে, যেটা কিনা ভারত সরকারের মনে হয়েছে আনএক্সপেক্টেড গিফট বা বাউন্টি। বোঝা গেল? এবং নেক্সট যেটা আমরা করব সেটা হচ্ছে যে কোনো আর্টিকেলকে আমরা সিনপসিসে ভাগ করে নিই। আজকের আর্টিকেলকেও আমরা 5টি সিনপসিসে ভাগ করেছি। সিনপসিস মানে হচ্ছে সারাংশ। এটা আমরা বারবারই তোমাদেরকে পয়েন্ট আউট করি যে সিভিল সার্ভিসের ক্ষেত্রে কিন্তু সিনপসিস বা সারাংশ বানিয়ে মনে রাখা এটা একটা আর্ট। এটা তোমাদেরকে শিখতেই হবে, বিকজ ইউ হ্যাভ টু ডিল ইন ফাইলস। তোমার কাছে একটা ফাইল আসবে, সেটাতে 10 পাতা 20 পাতা লম্বা ফাইল, তোমাকে কুইক সেটাকে ওভারভিউ নিয়ে একটা মনের মধ্যে সিনপসিস নিয়ে নিতে হবে। দিস ইজ অ্যান আর্ট আ সিভিল সার্ভেন্ট শুড পজেস। তাহলে সেটা কিন্তু আমরা রোজ তোমাদেরকে শেখাবার চেষ্টা করি। আজকের যে আর্টিকেলটা আমরা আলোচনা করবো সেটা তোমরা 5টা ভাগে ভাগ করেছি। প্রথমে আমরা একটু দেখবো ইন্ট্রোডাকশন, যে এই বাউন্টিটা কেন, কেন এটাকে আনএক্সপেক্টেড বলা হচ্ছে ইত্যাদি। 2 নম্বর আমরা দেখবো ওয়াই অ্যান্ড হাউ আরবিআই পেজ ডিভিডেন্ড। আমরা বলেছি 2,11,000 কোটি টাকার মতন ডিভিডেন্ড দিচ্ছে। আরবিআই কিভাবে ডিভিডেন্ড দিতে পারে? আরবিআই তো একটা সরকারি সংস্থা, সাধারণত ডিভিডেন্ড তো প্রাইভেট কোম্পানি দিয়ে থাকে তাদের শেয়ার হোল্ডারদের, সেটা একটু আলোচনা করব। তৃতীয়ত আমরা দেখব হাউ গভর্নমেন্ট শুড স্পেন্ড দিস ডিভিডেন্ড। এই যে টাকাটা পাচ্ছে ভারত সরকার, সেটা কিভাবে খরচা করা উচিত সে বিষয়ে নানামুনির নানা মত আছে, সেটা আমরা একটু দেখব। চতুর্থত আমরা দেখব ইন্ডিয়ান ফিসকাল সিচুয়েশন। ফিসকাল মানে হচ্ছে বাজেট ওরিয়েন্টেড, খরচাপাতি, ভারত সরকারের ইনকাম এবং তাদের খরচা, তার যে হিসাব কিতাব সেটাকে বলা হয় ফিসকাল সিচুয়েশন। সেটা কেমন ছিল ঐতিহাসিক পটভূমিতে আমরা একটু বিচার বিবেচনা করব। আর সব শেষে আমরা দেখব হোয়াট শুড গভর্নমেন্ট ডু উইথ দিস ডিভিডেন্ড। এই যে 2,11,000 কোটি টাকা এসছে ভারত সরকারের কাছে, সেটা কি করা উচিত সেটা নিয়েও মতবিরোধ রয়েছে।
So let's start. প্রথমে আমরা দেখব introduction. In a big turn of events, RBI Board of Director has announced in May 2024 that it will transfer a dividend of 2.10 lakh crore, মানে ওইটাকে কাছাকাছি করে আমরা 2.11 lakh crore বলছি আর কি, সেইটা দেবে ইন দি ফাইন্যান্সিয়াল ইয়ার 2024। তা প্রথমেই বলি ফাইন্যান্সিয়াল ইয়ার বা অর্থবর্ষ কাকে বলে। যে কোনো একটা অর্থবর্ষ শুরু হয় 1 এপ্রিল তারিখ থেকে। তাহলে বর্তমানে আমরা 24-25 অর্থবর্ষে আছি। তাহলে এই অর্থবর্ষ শুরু হয়েছে 1 এপ্রিল 2024 থেকে। অলমোস্ট 3 মাস আমরা এই অর্থবর্ষের মধ্যে ঢুকে আছি। আর এটা শেষ হবে কবে? 31 মার্চ 2025, পরের বছর। তাহলে মনে রাখবে যে কোনো অর্থবর্ষ কিন্তু 1 এপ্রিল থেকে শুরু হয়, হয়ে পরের বছর 31 মার্চ পর্যন্ত চলে। তাহলে এটা কিন্তু ক্যালেন্ডার ইয়ারের থেকে ডিফারেন্ট। ক্যালেন্ডার ইয়ার যদি হতো তাহলে আমরা 1 জানুয়ারি থেকে ধরতাম, রাইট? তাহলে অর্থবর্ষ আরবিআই যেটা ফলো করে অর্থবর্ষ, সেটা এপ্রিল থেকে মার্চ অবধি হয়, জানুয়ারি থেকে নয়, রাইট? আচ্ছা, এবার বলে রাখি এই যে ডিভিডেন্ড ভারত সরকারকে দিয়েছে আরবিআই, এবারে দেবে বলেছে 2024-25-এ অলমোস্ট 2,11,000 কোটি টাকা। এটা কিন্তু কোনো নতুন জিনিস না। দেয়ার হ্যাভ বিন সিচুয়েশনস অফ ডিভিডেন্ড পেমেন্ট কনসিস্টেন্টলি। যেমন 2016 সালে আমরা দেখতে পাচ্ছি 65,000 কোটি টাকার মতন দিয়েছে। 2017 সালে আরবিআই 30,000 কোটি টাকার মতো ভারত সরকারকে দিয়েছে। ওকে, আমি এই ডেটাগুলো কিন্তু মোটেই ইম্পর্টেন্ট না, এগুলো তোমাদের মনে রাখবার কোনো দরকার নেই, তোমাদের ওপিনিয়ন বিল্ডিংয়ে হেল্প করবার জন্য, বোঝার জন্য দিয়েছি। 2019 সালে এখনো পর্যন্ত সবচেয়ে বেশি ডিভিডেন্ড দিয়েছিল 1,75,000 কোটি টাকা, ঠিক? তারপরে আবার দেখো 2023 সালে আবার কমে গেছে, কিন্তু 2024 সালে এটাকে কেন আনএক্সপেক্টেড বাউন্টি বলা হচ্ছে? বিকজ দিস ইজ দ্য ম্যাক্সিমাম ডিভিডেন্ড পেড বাই আরবিআই টিল নাও, 2,11,000 কোটি টাকা। বোঝা গেল? এইবার এখানে অনেকের মনে প্রশ্ন আসবে, আরবিআই কিভাবে ডিভিডেন্ড দেয়? ডিভিডেন্ড সাধারণত শেয়ার হোল্ডাররা পায়। তুমি যদি কোনো কোম্পানির শেয়ার কেনো, অর্থাৎ কোনো কোম্পানিতে ইনভেস্ট করো, টাকা লাগাও, তাহলে সেই কোম্পানি যদি প্রফিট করে তার একটা অংশ ডিভিডেন্ড হিসেবে তোমাকে পে করে। এইটাই তো নিয়ম। তাহলে আরবিআই কিভাবে ডিভিডেন্ড পে করছে? আরবিআই তো গভর্নমেন্ট সংস্থা, সরকারি একটা সংস্থা, ওনার কি করে ডিভিডেন্ড পে করছে? এটা মানুষের মনে একটা প্রশ্ন। সেটা আমরা এখানে দেখব যে আরবিআই যখন 1935 সালে স্থাপনা হয়েছিল, সেই সময় কিন্তু আরবিআই একটা প্রাইভেট শেয়ার হোল্ডার ব্যাংক ছিল শুরুতে। ঠিক যেমন ইস্ট ইন্ডিয়া কোম্পানি, যারা ভারতে ব্যবসা বাণিজ্য করতে এসেছিল, তারা একটা প্রাইভেট শেয়ার হোল্ডিং ট্রেডিং কোম্পানি ছিল। প্রাইভেট শেয়ার হোল্ডার কোম্পানি মানে কি? 5-10 জন লোক মিলে ওই কোম্পানিটাকে তৈরি করেছিল। তাহলে তারা হচ্ছে সেই কোম্পানির ওনার। কিন্তু 1949 সালে দেখা গেল প্রাইভেট ওনারশিপ আরবিআই এর চলে যায় এবং আরবিআই ন্যাশনালাইজড হয়, সরকারিকরণ হয়। ঠিক যেমন 1969 সালে ইন্দিরা গান্ধীর গভর্নমেন্ট 14টা ব্যাংক, অন্যান্য ব্যাংককে ন্যাশনালাইজ করেছিলেন। 1980 সালে গিয়ে আবার 6টা ব্যাংককে ন্যাশনালাইজ করেছিলেন। তেমনি আরবিআই ন্যাশনালাইজড হয়েছিল অনেক আগে, 1949 সালে। ঠিক আছে? আচ্ছা, এইবার আরবিআইও কিন্তু বিভিন্ন তার ইনকামের রাস্তা আছে। এই যে মানুষের মনে প্রশ্ন যে আরবিআই তো একটা সরকারি ব্যাংক, দেন হাউ ইট উইল আর্ন প্রফিট? এটা একটা ভুল ধারণা। সরকারি সংস্থাও কিন্তু প্রফিট করতে পারে। যেমন আমাদের আগের আর্টিকেল তুমি যদি শুনে থাকো, এর আগের দিনে যেটা আমরা ডিসকাস করেছি, আমরা সেন্ট্রাল পাবলিক সেক্টর আন্ডারটেকিংসের কথা বলেছি। ভারত সরকারের আন্ডারে বহু সেন্ট্রাল পাবলিক সেক্টর আন্ডারটেকিংস রয়েছে। যেমন আমরা জানি ওএনজিসি, এনটিপিসি, ঠিক আছে, পাওয়ার ফাইন্যান্স কর্পোরেশন, বিপিসিএল, এরকম হাজারো রয়েছে। এই সমস্ত, বা ধরো একটা যেটা এখন বর্তমানে খুব কারেন্ট অ্যাফেয়ার্সে চলছে, বিএসএনএল নিয়ে আলোচনা হচ্ছে। কারণ জিও, ভোডাফোন এবং এয়ারটেল তাদের ট্যারিফ বাড়িয়ে দেওয়ার জন্য ভারত সরকার চিন্তা ভাবনা করছে যে বিএসএনএলকে আবার রিভাইভ করা হবে। তাহলে এই যে সরকারি সংস্থাগুলো, এরাও কিন্তু প্রফিট আর্ন করতে পারে। কিন্তু যেটা আমাদের মনে রাখতে হবে যে সরকারের টার্গেট কিন্তু প্রফিট আর্ন করা নয়। যদি কোনো একজন প্রাইভেট ব্যবসায়ী হন, ধরো তুমি, তোমার একটা পার্টিকুলার দোকান আছে, তুমি সেখানে 100 টাকা লাগালে, তোমার মাসের শেষে সেটা বাড়তি হয়ে তোমার কাছে 180 টাকা এলো, তাহলে 80 টাকা তোমার প্রফিট। ইউ উইল কল ইট আ প্রফিট। কেন? কারণ সেই 80 টাকা দিয়ে তুমি তোমার নিজের খাওয়া দাওয়া, জামা কাপড়, গাড়ি বাড়ি এগুলো করবে। কিন্তু সরকার যদি কোথাও 100 টাকা লাগিয়ে 180 টাকা আর্ন করে, উইচ ইজ ন্যাচুরাল, করতেই পারে সরকার এফিসিয়েন্টলি রান করলে, কিন্তু তফাৎটা হচ্ছে ওই 80 টাকাটাও সরকার আবার সমাজে ফিরিয়ে দেবে। কারণ সরকার তো নিজের জামা কাপড়, গাড়ি বাড়ি, এরকম তো কনসেপ্ট নয়। সরকার গভর্নমেন্ট অলওয়েজ ওয়ার্কস ফর সোশ্যাল ইমপ্রুভমেন্ট। ওকে, তাহলে এই যে ডিভিডেন্ড আরবিআই আর্ন করছে, এটা খুবই সম্ভব জিনিস, এটা ভালো জিনিস।
রাইট? এখানে চমকে যাওয়ার কিছু নেই। এবার যেটা আমাদেরকে বুঝতে হবে, এবং শুধু তাই নয়, আরবিআই অ্যাক্ট যেটা একটা আছে, আরবিআই অ্যাক্ট 1934, সেই অ্যাক্টের মধ্যে কিন্তু আন্ডার সেকশন 47 এই কথাটা মেনশন আছে যে অ্যালোকেশন অফ সারপ্লাস প্রফিট টু গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। এই সেকশনের মধ্যে, এই আইনে কিন্তু লেখাই রয়েছে যে আরবিআই তার সারপ্লাস প্রফিট সরকারকে দেবে। তাহলে এটা একদম আইন মেনেই হচ্ছে। এবার আমাদের একটু বুঝে দেখতে হবে যে কিভাবে আরবিআই ইনকাম করে। দেখো, কিছু আরবিআইয়ের বিভিন্ন রাস্তা আছে ইনকাম করার। যেমন কিছু আমি এখানে লিখেছি ডলার সেল। যখনই ডলার অ্যাপ্রিসিয়েট করে আরবিআই এর তখন প্রফিট হয়। ডলার অ্যাপ্রিসিয়েশন মানে কি, এই জায়গাটা একটু বুঝে নিতে হবে। ধরো গতকালকে ছিল $1 = 70 টাকা। আরবিআইয়ের কাছে তো প্রচুর পরিমাণে ডলার রাখা থাকে। আজকে সকালে উঠে দেখা গেল যে ডলার অ্যাপ্রিসিয়েট করেছে, অর্থাৎ $1 এখন 80 টাকা হয়ে গেছে। ভালো করে এই জায়গাটা বুঝে নেবে, এটাকে বলে অ্যাপ্রিসিয়েশন অফ ডলার। অর্থাৎ টাকার দাম পড়ে গেছে, ডলারের দাম বেড়েছে। দেখলেই বোঝা যাচ্ছে, গতকালকে $1 দিলে কেউ তোমাকে 70 টাকা দিচ্ছিল, আজকে তুমি কাউকে $1 দিলে সে তোমাকে 80 টাকা দিয়ে দিচ্ছে। তাহলে কি টাকা সস্তা হয়ে গেছে, বেশি টাকা বিক্রি হয়ে যাচ্ছে $1। কিন্তু এরকম যদি হয় তাহলে আরবিআই এর তো লাভ হলো, কারণ আরবিআই এর কাছে অনেক ডলারও রাখা থাকে, যেটা কিনা একটা ফরেন এক্সচেঞ্জ রিজার্ভের পার্ট। তাহলে এইভাবেই আরবিআই এর একটা ইনকামের রাস্তা। আচ্ছা, আরবিআই ডিলস ইন ফরেন রিজার্ভ, ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ বা ফোরেক্স। ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ বা ফোরেক্স, এই ফোরেক্স মানে কি? ফোরেক্স ইজ জাস্ট লাইক আ বাস্কেট, যার মধ্যে বিভিন্ন জিনিস রাখা থাকে। যেমন কি থাকে? ডলার। ম্যাক্সিমাম ফোরেক্সের মধ্যে ডলারই থাকে, অলমোস্ট 2/3। রেস্ট থাকে ইউরো, যেটা কিনা ইউরোপে কারেন্সি। আচ্ছা, পাউন্ড, যেটা কিনা ইংল্যান্ডের কারেন্সি, ব্রিটিশ পাউন্ড। জাপানিজ ইয়েন এবং চাইনিজ রেনমিনবি। রেনমিনবি হচ্ছে চায়নার টাকা, চায়নার কারেন্সি, রেন মিন বি। তাহলে এই সমস্ত মিক্সচার রাখা থাকে হচ্ছে ফরেক্সের মধ্যে। এবং আমরা জানি রিসেন্ট পাস্টে ভারতবর্ষের আরবিআই এর ফরেক্স রিজার্ভ ওয়াজ মোর দ্যান $600 বিলিয়ন। তাহলে এই হিউজ পরিমাণ ফরেক্স রিজার্ভ আরবিআই এর কাছে রাখা রয়েছে। এই যে টাকাগুলো রাখা রয়েছে, এগুলো তো আর আরবিআই নিয়ে বসে থাকে না, এগুলো বিভিন্ন বাজারে খাটায়। তাহলে বিভিন্ন বাজারে এই ডলার, ইউরো, পাউন্ড, ইয়েন, রেনমিনবি খাটিয়ে সেখান থেকেও একটা ইনকাম তৈরি করতে পারে। আচ্ছা, ফরেক্স রিজার্ভের মধ্যে আরও কি থাকে? ফরেক্স রিজার্ভের মধ্যে গোল্ড আছে। গোল্ডের দামও আমরা জানি অ্যাপ্রিসিয়েট করে, গোল্ডের দাম বাড়লে তাহলে আরবিআই এর প্রফিট। আচ্ছা, এসডিআর বলে একটা জিনিস ফরেক্সের পার্ট থাকে, এরপরে লিখে রাখি গোল্ড, যেটা আমি বললাম। এবং সবশেষে এসডিআর, অর্থাৎ স্পেশাল ড্রয়িং রাইট। এটা সম্পর্কে আমি একটু এক লাইন বলে দেবো। তাহলে এই যে জিনিসগুলো আরবিআই এর কাছে রাখা রয়েছে, তার মাধ্যমেও আরবিআই এর কিন্তু ইনকাম হয়। এসডিআর বলবার আগে আমি একটু বলে রাখি, প্রিন্টিং নিউ কারেন্সি বলা হচ্ছে, নতুন কারেন্সি প্রিন্ট করার ক্ষমতা একমাত্র আরবিআই এর হাতে আছে। তাহলে তার মাধ্যমে ইনকাম হয়। যেমন কীরকম? একটা 500 টাকার নোট যদি আরবিআই ছাপায়, তাহলে দেখা গেছে তার খরচা হয় 2 টাকা। কারণ 500 টাকার নোট তো ইজ জাস্ট পেপার, এটা তো কাগজ, আর কিছু না। এবং সেই কাগজটা ছাপাতে খরচা হয় 2 টাকা। তাহলে বাকি যে 498 টাকা, সেটা তাহলে এক্সট্রা ভ্যালু হলো, কারণ টোটাল 500 টাকার নোট। তাহলে এইভাবে এটা মনে রাখতে হবে, এটা ইকোনমিক্সের কনসেপ্ট, বুঝে নাও। প্রিন্টিং অফ কারেন্সির মাধ্যমেও আরবিআই এর হিউজ ইনকাম হয়। যদিও সেই টাকাটা আরবিআই বাজারেই ঘোরায়, নিজের কাছে রাখে না, কিন্তু ইটস ইনকাম অফ আরবিআই। ওকে, তাহলে এইগুলোর মাধ্যমে ইনকাম হচ্ছে। এই ইনকামের মাধ্যমেই কিন্তু আরবিআই ডিভিডেন্ড দিতে সক্ষম হয়। এবার জাস্ট ওয়ান লাইন অ্যাবাউট এসডিআর। এসডিআর মানে হচ্ছে স্পেশাল ড্রয়িং রাইটস। এই এসডিআর হচ্ছে এক পিস কাগজ, আর কিছুই নয়। এবং এই কাগজটা থাকে কার কাছে? আইএমএফ এর কাছে। একমাত্র পৃথিবীতে আইএমএফ বা ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, তারাই কিন্তু এসডিআর নিয়ে ডিল করে। এই এসডিআরটা আইএমএফ বিভিন্ন দেশকে দেয়, ডিস্ট্রিবিউট করে। কিসের ভিত্তিতে? কোটার ভিত্তিতে। আইএমএফ এর বিভিন্ন মেম্বার আছে, যেমন আমাদের ভারত হচ্ছে আরবিআই এর মেম্বার, আমেরিকা হচ্ছে আরবিআই এর মেম্বার, জাপান হচ্ছে, চায়না হচ্ছে আইএমএফ এর মেম্বার, সরি। তো আইএমএফ এর এই যে মেম্বার কান্ট্রিজগুলো আছে, তাদের মধ্যে এই এসডিআর কাগজটাকে ডিস্ট্রিবিউট করা হয়। কিভাবে ডিস্ট্রিবিউট করা হয়? কোন দেশ কটা রাখবে, সেটা একটা কোটার ভিত্তিতে ডিস্ট্রিবিউট করা হয়। ওকে, এবং সেই কোটাটা কিসের উপরে ডিপেন্ড করে? যে দেশ অর্থনীতিগতভাবে যত বেশি শক্তিশালী, তার তত বেশি এসডিআর রাখবার ক্ষমতা। যেমন আমেরিকার এসডিআর কোটা অনেক বেশি কম্পেয়ার টু লেটস সে আফ্রিকার কোনো দেশ, ঠিক? আচ্ছা,
এই যে এসডিআর বলে যে কাগজটা, এই কাগজটা এটা তো একটা কাগজ, কোনো টাকা নয়। তাহলে এর ভ্যালুটা কিভাবে ডিপেন্ড করে? এর ভ্যালুটা হচ্ছে বিভিন্ন যে প্রিভেলিং কারেন্সিজ আছে, শক্তিশালী কারেন্সি অল ওভার ওয়ার্ল্ড, তার ভিত্তিতে এটাকে ওয়েটেজটা দেওয়া হয়। কি কি? যেমন ডলার, পাউন্ড, ঠিক আছে, তোমার ইউরো, জাপানিজ ইয়েন, রেনমিনবি, এইগুলোর ভিত্তিতেই এসডিআর এর দাম ধার্য হয়। ওকে, এসডিআর রাখলে সুবিধা কি হবে? কোনো দেশের যদি অর্থনৈতিক অবস্থা খারাপ হয়, তখন এই এসডিআর বিক্রি করে তারা কিন্তু এই সমস্ত ডলার, পাউন্ড, ইউরো এতে কনভার্ট করে নিতে পারে। আশা করি বোঝাতে পারলাম। এই এসডিআরও কিন্তু ভারত সরকারের ফরেক্স রিজার্ভের একটা অংশ, পার্ট। নেক্সট আমি চলে যাই। এবার বলছে হাউ দ্য গভর্নমেন্ট শুড স্পেন্ড দ্য গেন। এই যে গেনটা হয়েছে 2,11,000 কোটি টাকা দিচ্ছে 2024-25, সেটা কিভাবে খরচা করা উচিত ভারত সরকারের? বলছে গভর্নমেন্ট শুড ইউজ দিস অ্যামাউন্ট টু ম্যানেজ ফিসকাল ডেফিসিট। এইটা কিন্তু যদিও নানা মুনির নানা মত আছে, কিন্তু অথর বলছেন যে ফিসকাল ডেফিসিটকে কন্ট্রোল রাখার জন্য এই টাকাটা ইউজ করা উচিত। ওকে, তাহলে এখানে একটা ছোট্ট করে তোমাদেরকে আমি বলে দেবো যে হোয়াট ইজ ফিসকাল ডেফিসিট। ফিসকাল ডেফিসিট আমি বলেছি ইট ইজ রিলেটেড টু বাজেট। রিসেন্টলি পূর্ণাঙ্গ বাজেট হতে চলেছে জুলাই মাসের লাস্ট উইকে, তোমরা সকলে শুনো এটা, তাহলে তো ভালো বুঝতে পারবে। এবারে বাজেটটা মানুষ বলে যে স্যার মনে রাখতে পারি না, গন্ড গুলিয়ে যায় খুব, যে বাজেটটা কেমন। খুব সহজভাবে বলছি, বাজেটটা হচ্ছে, মনে রাখবে নির্মলা সীতারামনের কাছে একটি ব্যাগ আছে যেটা উনি নিয়ে যাবেন, লাল রঙের ব্যাগ। মনে করো ওই ব্যাগটাই হচ্ছে বাজেটের ব্যাগ বা বাজারের থলে। সেই থলিটার মধ্যে দুটো খাপ আছে, আমি সবসময় বলি। একটা খাপের নাম হচ্ছে কারেন্ট অ্যাকাউন্ট এবং আরেকটা খাপের নাম হচ্ছে ক্যাপিটাল অ্যাকাউন্ট। এখানে আমাদের মনে একটা প্রশ্ন আসবে যে বাজেট ইজ অল অ্যাবাউট মানি, ঠিক আছে না, রেভিনিউ, যে সরকারের কত টাকা ইনকাম হচ্ছে, কত টাকা খরচা করছে, এই হিসাব কিতাবই তো থাকে ওই ব্যাগের মধ্যে, অর্থাৎ টাকা থাকে। সে টাকাকে আবার দুভাগে ভাগ করবো কেন? টাকা তো টাকাই। এখানে আমি একটু বলে রাখি, কারেন্ট অ্যাকাউন্ট ইজ রিলেটেড টু শর্ট টার্ম ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার, ঠিক আছে, যেটা কিনা উইদিন 1 ইয়ার বা মানে রেগুলার ডে টু ডে বেসিসে যে খরচা এবং তোমার ইনকাম আছে সেটাকে কারেন্ট। আর ক্যাপিটাল হচ্ছে সেই টাকার অংশ যেটা কিনা লং টার্ম এক্সপেন্ডিচার, স্টিকি ইন নেচার। যেমন যেই খরচাটা বা ইনকামটা তোমার ওভার 10 ইয়ার্স, 20, 30, 40 ইয়ার্স, 50 ইয়ার্সের উপরে হবে, সেটা ক্যাপিটাল। বোঝা গেল? এটা মাথাতে গেঁথে রাখবে। কারেন্ট ইজ অ্যাবাউট শর্ট টার্ম, ক্যাপিটাল ইজ অ্যাবাউট লং টার্ম। এইবার কারেন্ট অ্যাকাউন্টের মধ্যেও দুটো ভাগ, রিসিপ্ট, এক্সপেন্ডিচার। ক্যাপিটাল অ্যাকাউন্টের মধ্যেও রিসিপ্ট, এক্সপেন্ডিচার। অর্থাৎ শর্ট টার্মের যে রিসিপ্ট, যেটা আমদানি টাকাটা হচ্ছে, সেটা শর্ট টার্ম রিসিপ্ট। আর শর্ট টার্মে যে খরচাপাতি সরকার করছে, শর্ট টার্ম এক্সপেন্ডিচার। আর লং টার্মে যেটা করছে সেটা রিসিপ্ট, সেটা হচ্ছে যেটা আমদানি হচ্ছে সেটা ক্যাপিটাল অ্যাকাউন্ট রিসিপ্ট। আর লং টার্মে যে খরচা হচ্ছে, ব্যাস ক্যাপিটাল অ্যাকাউন্ট এক্সপেন্ডিচার, দ্যাটস ইট। এবার কারেন্ট অ্যাকাউন্ট রিসিপ্ট মানে কুইক যে ইনকামগুলো সরকারের হয়, কিভাবে হয়? একটা হচ্ছে ট্যাক্স থেকে হয়, আমি যে 1, 2, 3, 4 লিখেছি এর মধ্যে ধরো এটা হচ্ছে ইনকাম ট্যাক্স, হ্যাঁ, এটা হচ্ছে কর্পোরেট ট্যাক্স, এরকম যত ট্যাক্স আছে সেগুলো। আচ্ছা, নন ট্যাক্সের মধ্যে তোমার কি কি পড়ে? নন ট্যাক্স বেনিফিট, ধরো ভারত সরকার কাউকে লোন দিয়েছে, সেই লোনটাকে যখন তার উপরে ইন্টারেস্ট পাচ্ছে, বিদেশে কোনো লোন দিয়ে রেখেছে ভারত সরকার, সেই লোনের উপর ইন্টারেস্ট তুলছে, সেটা নন ট্যাক্স। আচ্ছা, তারপর ধরো পিএসইউ, এই যে এক্ষুনি বলছিলাম যত সেন্ট্রাল পাবলিক সেক্টর আন্ডারটেকিংস, ওএনজিসি, এনটিপিসি, ঠিক আছে, গেল, ভেল, যত আছে তাদের যে ইনকাম, সেইটা। তারপর ধরো তুমি কোথাও একটা রাস্তাতে গাড়ি ভুলভাবে পার্ক করেছো, পুলিশ এসে তোমার চালান কাটলো বা তোমার ফাইন হলো, সেই ফাইনের টাকাটা কোথায় যায়? সরকারি খাতাতেই যাচ্ছে, ঠিক আছে। কিংবা তুমি রেল স্টেশনে গেছো, গিয়ে দেখছো জুস বিক্রি হচ্ছে রেল স্টেশনে, ঠিক আছে, জনতা মিল বিক্রি হচ্ছে। তাহলে সেগুলো কি সরকারি জায়গাতেই তো কাউকে একটা জমি মানে জায়গা দিয়েছে যে ভাই তুই জুস বিক্রি কর, তা সে যে জুস বিক্রি করে ইনকাম হচ্ছে সেটা কাকে দেয়? সরকারকে তো ফেরত দেয় কিছুটা, কারণ রেলের জমি তো সরকারের জমি। রেল স্টেশনে যত দোকান আছে তারা তো সবাই সরকারকে টাকা দিচ্ছে। তাহলে এগুলো হচ্ছে তোমার নন ট্যাক্স রিসিপ্ট। বোঝা গেল? এগুলো কোনোটাই ট্যাক্স নয়। আবার কারেন্ট অ্যাকাউন্টের এক্সপেন্ডিচারের দিকটা কি? ল অ্যান্ড অর্ডার, যত ঝামেলা হচ্ছে আইনগত, সেগুলো মেনটেন করছে সরকার, পুলিশ নামাচ্ছে, হ্যাঁ, টিয়ার গ্যাস, কাঁদানে গ্যাস, এই ওই সেই যত কিছু। আচ্ছা, তারপরে ধরো সাবসিডি, সরকার যত ভর্তুকি দিচ্ছে, খাদ্যে ভর্তুকি, যত যে কৃষিতে ভর্তুকি, যত সাবসিডি, সেগুলো তাহলে এখানে আসছে। তৃতীয়ত আমি একটা উদাহরণ দেবো কিসের? ডিফেন্সের এক্সপেন্ডিচার, গোলা বারুদ, কামান, বন্দুক, আর্মির হেলমেট, উর্দি, সব কিছু নন ট্যাক্সের
এই কারেন্ট অ্যাকাউন্টের এক্সপেন্ডিচারের মধ্যে পড়লো, হলো। ঠিক তেমনি ক্যাপিটাল অ্যাকাউন্টের রিসিপ্টের মধ্যে কি যাচ্ছে? ক্যাপিটাল অ্যাকাউন্টের রিসিপ্টের মধ্যে একটা হচ্ছে, ধরো প্রথমটা বললাম ডিসইনভেস্টমেন্ট। আমাদের আগের আর্টিকেলটা শুনে নেবে, এর আগের দিনে আমরা ডিসইনভেস্টমেন্ট নিয়ে একটা আর্টিকেল করেছি, তাতে ভালো করে বুঝিয়েছি ডিসইনভেস্টমেন্ট কী এবং কেন। তাহলে সেটা ডিসইনভেস্ট করা মানে কি? কোম্পানির শেয়ার বিক্রি করা, ঠিক? সেটা বিক্রি করে ক্যাপিটাল অ্যাকাউন্টের রিসিপ্ট হবে। আর এটা কেন ক্যাপিটালের রিসিপ্ট? কারণ সরকারি কোম্পানি বিক্রি করা ওভারনাইট হয় না। আজকে ডিসিশন নেবে, তাহলে 10 বছর পরে গিয়ে বিক্রি হবে, ভালো দাম পেতে হবে, সব কিছু ব্যাপার। তাহলে দেখতে পাচ্ছ ক্যাপিটালে চলে আসছে। আচ্ছা, তারপরে ধরো পাস্ট লোন রিকভারি। কাউকে একটা লোন দিয়ে রেখেছিল, ইউরোপের বাজারে ভারত সরকার কোনো লোন দিয়ে রেখেছে, আফ্রিকাকে কোনো লোন দিয়ে রেখেছে, সেই লোনটা টোটালটা আজকে প্রিন্সিপালটা রিকভারি হচ্ছে, ঠিক আছে? কয়েক ধরো $1,000,000 দিয়ে রেখেছে বাংলাদেশকে বা ভুটানকে, সেই টাকাটা ফেরত দিচ্ছে ভুটান আজকে, সেইটা তাহলে ক্যাপিটাল অ্যাকাউন্ট রিসিপ্ট। এটা তো রোজকার দিনে হবে না, 10 বছর লাগবে, 30 বছর পরে ফেরত দিচ্ছে, এরকম। বোঝা গেল? সব থেকে ইম্পর্টেন্ট যেটা এর মধ্যে, অর্থাৎ ক্যাপিটাল অ্যাকাউন্ট রিসিপ্ট, এই হেডের মধ্যে একটা অংশ হচ্ছে মার্কেট বরোয়িং, অর্থাৎ বাজার থেকে যে ঋণ তোলা হয়। অর্থাৎ যেমন কি, ভারত সরকার ধরো আমি বলছি একটা রাস্তা বানাবে, হিউজ ন্যাশনাল হাইওয়ে বা এক্সপ্রেসওয়ে, কোটি কোটি বিলিয়ন ডলার লাগবে। টাকাটা পাবে কোথা থেকে? মার্কেট থেকে ওঠানো যায়। যেমন ধরো বন্ড ইস্যু করলো কোনো ভারত সরকার, আমরা সেই বন্ডগুলো কিনে সরকারকে টাকা দিলাম, এটাই তো মার্কেট বরোয়িং। মার্কেট বরোয়িংয়ের প্রবলেমটা কোথায়? যদি সরকার মার্কেট থেকে বড় করে, সরকারকে আবার ফেরত দিতে হবে। বোঝা গেল? কিন্তু সরকার যদি শুধুমাত্র ট্যাক্সের টাকা দিয়ে কোনো কাজ করে ফেলে, সেটা ফেরত দিতে হবে, কারণ ট্যাক্স তো আমরা সরকারকে বরাবরের জন্য দিয়ে দিয়েছি, সরকার কি ফেরত দেবে ট্যাক্সের টাকা? না। কিন্তু মার্কেট বরোয়িংয়ের মাধ্যমে যদি সরকার খরচাপাতি করা শুরু করে, তাহলে কিন্তু সরকারকে সেই টাকা ফেরত দিতে হবে, অর্থাৎ বার্ডেন থেকে যায়। আশা করি বোঝাতে পারলাম। এইবার মনে মনে রাখো, আমি এক্সপ্লেন করছি হোয়াট ইজ ফিসকাল ডেফিসিট এক লাইনে। ফিসকাল ডেফিসিট বলে যে অল এক্সপেন্ডিচার অফ দি গভর্নমেন্ট, অর্থাৎ অল এক্সপেন্ডিচার মাইনাস all expenditure of the government minus all receipt of government, এটা এবং এটা, except the market borrowing। বাস, ফিসকাল ডেফিসিট মানে হচ্ছে all the expenditure of government minus all the receipt of government except for market borrowing। অর্থাৎ এইটাকে ধরবো না, all expenditure minus all receipt except this one। তার মানে সহজ কথায়, ফিসকাল ডেফিসিট মানে হচ্ছে মার্কেট বরোয়িং, কতখানি বাজার থেকে বড় করে সরকার খরচা করছে, উইচ ইজ ভেরি ডেঞ্জারাস। ঠিক আছে? ভালো করে শুনে নিলে বুঝতে পারলে। এবার চলো আমরা এগিয়ে যাই। আর্টিকেলের মধ্যে বলা হচ্ছে যে ফিসকাল ম্যানেজমেন্ট শুড বি গাইডেড বাই টু প্রিন্সিপাল। সরকারের যে ফিসকাল ম্যানেজমেন্ট, যে ফিসকাল পলিসি, সেটা দুটো জিনিস নিয়ে গাইড হওয়া উচিত। একটা হচ্ছে কিপ দিস ফিসকাল ডেফিসিট টু আ প্রুডেন্ট লেভেল অ্যাজ পার এফআরবিএম। ফিসকাল ডেফিসিট মানে সোজা কথা মার্কেট বরোয়িং, আমি বোঝালাম তোমাদেরকে। বলছে এটাকে কম রাখুন, মার্কেট বরোয়িং সরকারকে বলা হচ্ছে, এটাকে বাড়াবেন না। কতটা কম রাখবেন? দের ইজ অ্যান অ্যাক্ট কল্ড ফিসকাল রেসপন্সিবিলিটি অ্যান্ড বাজেট ম্যানেজমেন্ট 2003। এতে বলা হয় যে 3%-এর বেশি বাড়তে দেওয়া উচিত নয় ফিসকাল ডেফিসিট। তাহলে বলা হচ্ছে যে ফিসকাল ডেফিসিটটাকে কমই রাখুন। এবং 2 নাম্বার বলা হচ্ছে একমাত্র তখনই সরকার ফিসকাল ডেফিসিট বাড়াতে পারে যখন ইকোনমি ইজ ইন ব্যাড শেপ। ফর এক্সাম্পল, কোভিড হয়েছে, সরকার রিসিশন হয়েছে, এই অর্থনীতি চলছে না, তখন একমাত্র সরকার ফিসকাল ডেফিসিটকে ব্রিজ করতে পারে। ওকে? তাহলে এইটা হচ্ছে সরকারের পলিসি হওয়া উচিত ফিসকাল ডেফিসিট ম্যানেজ করার। আর্টিকেল এটাই বলছে। এবার দেখো সরকার কি করে। ইন্ডিয়ান সিচুয়েশন বলছে গভর্নমেন্ট অলওয়েজ হ্যাড হাই ফিসকাল ডেফিসিট। সরকার কখনোই, যে এফআরবিএম এর কথা বললাম, ফিসকাল রেসপন্সিবিলিটি অ্যান্ড বাজেট ম্যানেজমেন্ট অ্যাক্ট 2003, এতে তো মাত্র বলা হয়েছে ফিসকাল ডেফিসিট 3% রাখা উচিত। সরকার কখনোই হিস্টোরিক্যালি সেটা অ্যাচিভ করতে পারেনি। যেমন গত 20 বছরে 2000 থেকে 2020 বলা, এতে দেখা যাচ্ছে, ডেটা স্ট্যাটিস্টিক থেকে দেখা যাচ্ছে অ্যাভারেজ ফিসকাল ডেফিসিট ওয়াজ অলওয়েজ 4.6%। কোভিড যখন এসেছিল তখন তো 9.2%, হিস্টোরিক্যালি হাই ফিসকাল ডেফিসিট ছিল। তাও সেটাকে অ্যাকসেপ্ট করা গেছে, কারণ ইকোনমি ওয়াজ ইন ব্যাড শেপ। আগের পাতাতেই বললাম, অর্থনীতি খারাপ হলে তখন ফিসকাল ডেফিসিট বাড়াটা
ইটস নট ব্যাড। ফিসক্যাল ডেফিসিট মানে কি? মার্কেট থেকে বড় করা। সরকারের দেওয়ালে পিঠ থেকে গেছে, অর্থনীতির অবস্থা খারাপ, কোভিড, লকডাউন সারা পৃথিবী জুড়ে, তখন মার্কেট থেকে বড় করে অর্থনীতিকে চালাতেই হবে, কারণ তখন প্রাইভেট ডিমান্ড নেই। ওকে, আচ্ছা, 2024-25-এর মানে এই বছরের শুরুতে ফেব্রুয়ারি মাসে নির্মলা সীতারামন ইন্টারিম বাজেট পেশ করেছেন। আমরা জানি যে বছরে লোকসভা ইলেকশন হয় যেমন এবছরে, সেই বছরে দুটো বাজেট হয়। একটা হচ্ছে ইন্টারিম বাজেট, যে সরকার চলে যাচ্ছে তারা একটা ছোট্ট বাজেট করে দিয়ে যায়, এবং তারপরে লোকসভা ইলেকশনের পরে যে বড় সরকার ফেরত আসে তারা এসে পূর্ণাঙ্গ বাজেট পেশ করে। তাহলে এবারে আমাদের সরকার ফেরত এসেছে, সরকার ফেরত এসে এবারে পূর্ণাঙ্গ বাজেট হবে জুলাইতে, আর ইন্টারিম বাজেটটা ছিল ফেব্রুয়ারি মাসে। দেখা গেছে ইন্টারিম বাজেটেও সরকার জানিয়েছিল যে আমাদের এবছরের ফিসক্যাল ডেফিসিট থাকবে 5.1%। তাহলে কোথায় 5.1% আর কোথায় আমাদের এফআরবিএম এর টার্গেট 3%? কখনোই তো অ্যাচিভ করা যাচ্ছে না। তথ্য বলছে কনসলিডেটেড সেন্টার স্টেট গভর্নমেন্ট ডেফিসিট হ্যাজ বিন 9%। রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের ডেফিসিট একত্র যদি করে দেখা যায় সেটা 9% এখনও হয়ে রয়েছে। এটা ফিসক্যাল রেসপন্সিবিলিটি বাজেট ম্যানেজমেন্ট অ্যাক্ট বলেছিল 6%-এ রাখা উচিত। কোথায় আমরা নিয়ে চলে গেছি, বোঝা যাচ্ছে? তাহলে এই অবস্থাতে গভর্নমেন্ট ইজ গেটিং 2.10 লাখ crore অ্যাজ আ ডিভিডেন্ড, হেন্স দিস ডিবেট। এই জন্যই আর্টিকেল বলছে যেটা আমাদের একটা সুবর্ণ সুযোগ আরবিআই, এই ভারত সরকারের কাছে, যে এই টাকাটা দিয়ে বাজে খরচা না করে বরঞ্চ ফিসক্যাল ডেফিসিটকে আমাদের কমিয়ে আনা উচিত। নেক্সট, হোয়াট শুড গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ডু? বলা হচ্ছে যে ভারত সরকারের কিন্তু ক্যাপেক্স অর্থাৎ ক্যাপিটাল এক্সপেন্ডিচার, এই যে এখানে আমি তোমাদেরকে বুঝিয়েছি ক্যাপিটাল অ্যাকাউন্ট এক্সপেন্ডিচার, ক্যাপিটাল অ্যাকাউন্ট এক্সপেন্ডিচারের মধ্যে কি কি পড়ে এখানে একটু বলে দিই। ইনফ্রাস্ট্রাকচার, লং টার্ম, রোড, পোর্ট, ঠিক আছে, হাইওয়ে, এক্সপ্রেসওয়ে, যত কিছু বানাচ্ছে, বন্দর, এগুলো হচ্ছে ক্যাপিটাল অ্যাকাউন্ট এক্সপেন্ডিচার। ঠিক আছে, মেন এইটাই ক্যাপিটাল অ্যাকাউন্ট এক্সপেন্ডিচার। তাহলে এখানে বলা হচ্ছে গভর্নমেন্ট শুড নট রেজ ক্যাপিটাল অ্যাকাউন্ট এক্সপেন্ডিচার আননেসেসারিলি, কারণ মোর ক্যাপিটাল অ্যাকাউন্ট এক্সপেন্ডিচার উইল রেজ ইউর ফিসক্যাল ডেফিসিট। ওকে, আজকে 2,11,000 টাকা হাতে পেয়েছো, মনে করেই যদি তুমি বিরাট করে একবার ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করা শুরু করো, রোড, পোর্ট, এয়ারপোর্ট, হ্যাঁ সব কিছু, তাহলে কিন্তু এই টাকা শেষ হয়ে যাবে এবং আলটিমেটলি ফিসক্যাল ডেফিসিটটাই বাড়বে। গভর্নমেন্ট মাস্ট ডিসাইড হাউ মাচ ক্যাপিটাল এক্সপেন্ডিচার ইজ নিডেড ইন টার্মস অফ ইনফ্রাস্ট্রাকচার। অথর উদাহরণ দিচ্ছেন, বুলেট ট্রেন কি আমাদের জন্য এখন অত্যন্ত বেশি নেসেসারি? এটা প্রশ্ন করছেন, কারণ আমাদের দেশের পার ক্যাপিটা জিডিপি যেখানে মাত্র 2,500 টাকা, সেখানে কোটি কোটি বিলিয়ন ডলার দিয়ে বুলেট ট্রেনটা কি নেসেসারি? মানে উদাহরণ দিচ্ছেন, কারণ বুলেট ট্রেন আমাদের ক্যাপিটাল অ্যাকাউন্ট এক্সপেন্ডিচারের মধ্যেই পড়ে। আচ্ছা, ব্যাড ক্যাপিটাল অ্যাকাউন্ট এক্সপেন্ডিচার লাইক রিভাইভিং দি ওল্ড গভর্নমেন্ট কোম্পানিজ লাইক এমটিএনএল, বিএসএনএল, এটা তো অ্যাভয়েড করা যেত, অথর বলছেন। এগুলো তো লস মেকিং কোম্পানি হয়ে গেছে। বিএসএনএল তোমরা জানো, প্রাইভেট কোম্পানিগুলো আসার পরে জিও, ভোডা, এয়ারটেল এটসেট্রা, এগুলো লস মেকিং হয়ে গেছে। বলছি এগুলোকে কি রিভাইভ করার খুব বেশি জরুরি টাকা দিয়ে? এটা একটা প্রশ্ন তুলেছেন। তারপর অথর বলছেন ফোকাস শুড বি গিভেন অন দ্য মেনটেনেন্স অফ দি ক্যাপেক্স, অর্থাৎ ক্যাপিটাল এক্সপেন্ডিচার যেগুলো অলরেডি করা রয়েছে, রোড, পোর্ট, হ্যাঁ তোমার কি বলে এয়ারপোর্ট, যেগুলো অলরেডি রয়েছে, সেই রাস্তা তো খারাপ হয়ে যাচ্ছে, সেই রাস্তাগুলোকে মেনটেন করা উচিত নাকি নতুন নতুন করে রাখাই উচিত? এটা হচ্ছে ঘটনা। আমাদের দেশের জেনারেল সেন্টিমেন্ট, আমাদের দেশে যদি দেখো দেখানো সেটা বলে যে ক্যাপিটাল এক্সপেন্ডিচার সরকারের চোখ বুজে বাড়ানো উচিত, ঠিক আছে, কিন্তু অন্যভাবে সেটা কিন্তু ভুল হবে, এটা বলছেন অথর, কারণ ফিসক্যাল ডেফিসিট এর ফলে আরও বাড়বে। এবং ইন্টারিম বাজেট 2024-25 যেটা হয়েছিল গত ফেব্রুয়ারি মাসে, সেখানে কিন্তু বলা হয়েছিল যে ক্যাপেক্স, ক্যাপিটাল এক্সপেন্ডিচার কম করা উচিত, কিন্তু এইবারে নতুন সরকার ফেরত এসেছে এবং শুধু তাই নয়, এত টাকার ডিভিডেন্ড পেয়েছে, কাজেই ভয় হচ্ছে মনে অনেকে যে আবার সরকার দুমদাম ক্যাপিটাল এক্সপেন্ডিচার বাড়াতে শুরু করবে। ঠিক আছে, সেই জায়গায় পলিসি মেকারদের বরঞ্চ ভেবে দেখা উচিত যে কতটা ক্যাপিটাল অ্যাকাউন্ট এক্সপেন্ডিচার বা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট প্রয়োজনীয় আর কতটা প্রয়োজনীয় নয়, কারণ শুধু বানালেই তো হবে না, তার মেনটেনেন্সও তো চাই আমাদের। যেমন কেন এই ভয়টা মানুষ পাচ্ছে, যে মোদী সরকার গতবারে টার্গেট রেখেছিল যে 2037 সাল পর্যন্ত 2 লক্ষ কিলোমিটার ন্যাশনাল হাইওয়ে তৈরি করবে। 2 লক্ষ কিলোমিটার, তার সামান্যটাই তৈরি হয়েছে, তাহলে কি হিউজ ক্যাপিটাল এক্সপেন্ডিচার হয়তো সরকার আবার করা শুরু করবে। আবার বলা হয়েছে এক্সপ্রেসওয়ে,
সেইটা প্রায় 50,000 কিলোমিটার পরিমাণ বানাতে হবে 2037 সাল পর্যন্ত। ভারত সরকার এগুলোর টার্গেট রয়েছে। এবং শুধু তাই নয়, দেখা যাচ্ছে সরকার বানিয়ে বানিয়ে ছেড়ে রাখছে, কিন্তু আমাদের ন্যাশনাল হাইওয়ের অ্যাভারেজ যে স্পিড এখনো পর্যন্ত মাত্র 47 কিলোমিটার/আওয়ার, যেখানে কিনা বোঝা যাচ্ছে কি বলছি, সরকার বানিয়ে যাচ্ছে পাগলের মতো, ক্যাপিটাল এক্সপেন্ডিচার বাড়িয়ে বাড়িয়ে যাচ্ছে, ফিসক্যাল ডেফিসিট বাড়িয়ে যাচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে সঠিক মেনটেনেন্স না হওয়ার কারণে আমাদের ন্যাশনাল হাইওয়ে স্পিড লিমিট এখনও 47 কিলোমিটারই রয়ে গেছে অ্যাভারেজ, যেখানে কিনা একটা 4 লেন ন্যাশনাল হাইওয়ের অ্যাভারেজ যে স্পিড হওয়া উচিত 100 কিলোমিটার/আওয়ার, এবং একটা 2 লেনের ন্যাশনাল হাইওয়ে হলে তার স্পিড হওয়া উচিত 80 কিলোমিটার/আওয়ার। আর যদি এক্সপ্রেসওয়ে, যেটা আমরা এখন টার্গেট রেখেছি 50,000 কিলোমিটার বানাবো, তার অ্যাভারেজ স্পিড হওয়া উচিত 120 কিলোমিটার থেকে 140 কিলোমিটার/আওয়ার। কিন্তু ভারতবর্ষ তার ধারে কাছে যেতে পারছে না, শুধু বানিয়ে যাচ্ছে কিন্তু কাজের কাজ হচ্ছে না। তোমরা যদি ইন্টারভিউ শোনো, আমাদের যিনি ন্যাশনাল হাইওয়ে, আমাদের যিনি ট্রান্সপোর্ট মিনিস্টার ছিলেন নীতিন গাডকারি, তার ইন্টারভিউতেই তিনি বলেছেন যে না, এই জায়গাটা আমার ফেলিয়ার রয়ে গেছে, আমি বানাচ্ছি ঠিকই কিন্তু স্পিড লিমিট কিন্তু খুব কম হয়ে রয়েছে। এটা তোমরা ইন্টারভিউ শুনলেই দেখতে পাবে। এবং ভিডিও রয়েছে যে তিনি একটা গাড়িতে বসে এক্সপ্রেসওয়ের ওপর দিয়ে গাড়ি চালাচ্ছেন, মানে তিনি পাশে বসে রয়েছেন, ড্রাইভার চালাচ্ছে, এবং তিনি বলছেন আরও স্পিড বাড়াও, ঠিক আছে। উনি জিজ্ঞেস করছেন কত স্পিডে চালাতে পারছি, ড্রাইভার বলছেন উই আর রিচিং 150, 160 এটসেট্রা। তাহলে তাঁরা চেষ্টা করছেন যে স্পিডটাও যেন বাড়ে, শুধু ন্যাশনাল হাইওয়ে বানালে তো হবে না, ওকে। কিন্তু এখন মানুষের মনে আবার ভয় রয়েছে যে এই যে টাকাটা পেয়েছে একটা আনএক্সপেক্টেড বাউন্টি, তাতে না আবার উল্টোপাল্টা ক্যাপেক্সের খরচা বাড়াতে শুরু করে। ওকে, সবশেষে আমরা দেখব কনক্লুশনে চলছে যে যখন অর্থনীতি ভালো চলছে তখন এই ডিভিডেন্ডটাকে ফিসক্যাল ডেফিসিট কমানোর ক্ষেত্রে ব্যবহার করাটাই সমীচীন। এখন তো অর্থনীতিতে সমস্যা কিছু নেই, না কোভিড আছে, না আমাদের এখন রিসেশন চলছে, ঠিক আছে। এই জন্য সকলের দৃষ্টি জুলাই 2024-এর পূর্ণাঙ্গ বাজেটের দিকেই রয়েছে, যে সরকার কি ডিসিশন নেয়। তোমরা এই বাজেটটা শুনবে, তাহলে বুঝতে পারবে সরকার ক্যাপিটাল এক্সপেন্ডিচারের ক্ষেত্রে কি টার্গেট নিচ্ছে। সবশেষে বলা যায় যে এফআরবিএম অ্যাক্ট আছে, সেই এফআরবিএম অ্যাক্টে যে পরিমাণ ফিসক্যাল ডেফিসিটের টার্গেট দেওয়া রয়েছে এবং যে পরিমাণ খরচ করবার কথা বলা রয়েছে যাতে করে ইকোনমি সুষ্ঠুভাবে চলতে পারে, সেই টার্গেটটাই কিন্তু আমাদের অ্যাচিভ করা আমাদের লক্ষ্য হওয়া উচিত ভারত সরকারের, রাইট। আশা করি আজকের আর্টিকেল তোমাদের ভালো লাগলো। নেক্সট ডে উই উইল ব্রিং সামথিং এলস ফর ইউ। টিল দেন, থ্যাংক ইউ অ্যান্ড গুড বাই।